আমি জিজ্ঞেস করব ভেবে মায়ের দিকে ফিরতেই দেখি মা চোখ বড় বড় করে জানালার দিকে চেয়ে আছেন। তারপর হঠাৎ টেবিল থেকে আমার অঙ্কের খাতাটা টেনে নিয়ে আমার উপর দিয়ে ঝুঁকে পড়ে খাতাটা দিয়ে এক চাপড় মেরে পিঁপড়াটাকে মেরে ফেললেন। সঙ্গে সঙ্গে গানটাও থেমে গেল। মা মুখে বললেন, বাবা কি উপদ্রব হয়েছে পিঁপড়ের, বালিশ বেয়ে উঠে কানের মধ্যে ঢুকে কামড় দিলেই হবে চিত্তির। ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়ে চলে যাবার পর আমি খুন হওয়া পিঁপড়েটার দিকে চাইলাম, আর এমন সুন্দর গানটা গাইতে গাইতে সে মরে গেল। এ যেন ঠিক আমার সেই ইন্দ্রনাথ দাদুর মতো। উনিও খুব ভালো গান গাইতেন। অবশ্যই আমরা বেশি বুঝতাম না, অবশ্য বড়রা বলতো খুব ভালো ওস্তাদি গান। উনিও ঠিক এইভাবে একদিন তানপুরা বাজিয়ে গান গাইতে গাইতে হঠাৎ মরে গেলেন। তাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, শহর থেকে নানা কীর্তনের দল হরিনাম গাইতে গাইতে তার সঙ্গে গিয়েছিল। আমি দেখেছিলাম, আর আমার এখনো মনে আছে, যদিও আমি তখন খুব ছোট। আর আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। ইঞ্জেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানে নিয়ে যাচ্ছে। 10-12টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো পেছনে সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলেছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা ভেঙে গেল। জানালার দিকে চেয়ে দেখলাম মরা পিঁপড়েটা আর সেখানে নেই। সেবার জ্বরটা সহজে পড়ছিল না। ছাড়বে কি করে? দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল। সারা দিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয়, তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠোনে পিঁপড়ে মারত, আমার জানালায় তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত। বেশ বুঝতাম যে ওরা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি। হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোর ছিল না। আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত একদিন ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই, খালি মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভেতর নাকি রাত্রিবেলা একটা ডেও পিঁপড়ে ঢুকে কামড়ে দিয়েছে। এটা শুনে অবশ্যই আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু তারপরেই ঝাঁটা পেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো। হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানালার দিকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে, আর ভীষণ ব্যস্তভাবে জানালার ওপর চলাফেরা করছে। পিঁপড়েদের মুখে এই কথা শুনতে পেয়ে আমি আর থাকতে পারলাম না। অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমটা বুঝতে পারলাম না কি করব। তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছড়ে মেরে ভেঙে ফেললাম। তারপর আর যা কিছু ভাঙবার মতন ছিল সব ভাঙতে আরম্ভ করলাম। ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড দেখে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গেই মা, বাবা, ছোট পিসিমা যে যে ঘরে ছিল সব হা হা করে বেরিয়ে এসে আমায় ঝাপটে ধরে কোল পাজা করে তুলে এনে খাটের ওপর ফেলে ঘরের দরজা আবার তালাচাবি দিয়ে বন্ধ করে দিল। আমি মনে মনে খুব হাসলাম, আর আমার জানালার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে আর সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। এরপরে আমি আর খুব বেশি দিন বাড়িতে ছিলাম না, কারণ একদিন ডাক্তারবাবু এসে দেখে টেখে বললেন যে বাড়িতে আমার চিকিৎসার সুবিধা হবে না, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর। 4 দিন হলো আমি এখানে এসেছি। প্রথম দিন আমার ঘরটা খুবই খারাপ লেগেছিল, কারণ এত পরিষ্কার ঘর যে দেখলেই মনে হয় এখানে পিঁপড়ে থাকতেই পারে না। নতুন ঘর কিনা, তা ফাটল টাটল কিছুই নেই। একটা বড় আলমারিও নেই যার তলায় বা পেছনে পিঁপড়ে থাকবে। নর্দমা আছে একটা বটে, কিন্তু সেটাও ভীষণ পরিষ্কার। তবে হ্যাঁ, ঘরে একটা জানালা আছে, আর জানালার ঠিক বাইরেই একটা আম গাছের মাথা,
আর তার একটা ডাল জানালার বেশ কাছে এসে পড়েছে। বুঝলাম পিঁপড়ে যদি থাকে তো ওই ডালেই থাকবে, কিন্তু প্রথম দিন জানালার কাছে যাওয়াই হলো না। কি করে যাব? সারাদিন ধরেই হয় ডাক্তার, না হয় নার্স, না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘুরঘুর করছে। দ্বিতীয় দিনেও একই ব্যাপার। মন ভীষণ খারাপ হয়ে গেল। একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম। আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চটে গেলেন। এই ডাক্তারবাবু যে বেশ ভালো লোক না, তা তার গোঁফ আর চশমা দেখেই বুঝতে পারা যায়। 3 দিনের দিন একটা ব্যাপার হলো। তখন ঘরে আর কেউ ছিল না, খালি একজন নার্স কোনায় বসে বসে একটা বই পড়ছিল। আমি চুপচাপ শুয়ে কি করব তা ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় একটা ধমকের আওয়াজ পেয়ে নার্সের দিকে চেয়ে দেখি ওর হাত থেকে বইটা কোলে পড়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে। আমি তাই না দেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে জানালার দিকে গেলাম। তারপর জানালার নিচের দিকের খড়খড়িতে পা দিয়ে খানিকটা উঁচু হয়ে শরীরটা যতখানি পারি জানালা দিয়ে বার করে হাত বাড়িয়ে আম গাছের ডাল ধরে টানতে লাগলাম। এমন সময় আমার ডান পাটা খড়খড়ি থেকে হড়কে গিয়ে একটা খট করে আওয়াজ হলো, আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল। আর যায় কোথা।